Now stop fooling the court and tell us why the hell you were following his wife. ওনার কাছে উত্তর নেই কিন্তু আমি বলছি ইওর অনার ওনার শুধু একটাই উদ্দেশ্য ছিল to kidnap his wife and that's very evident from the photographs I've given you your honor. এতক্ষণের বয়ানকে ভালোভাবে লক্ষ্য করে মিস্টার বিনোদের বেল অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হচ্ছে আর তারই সঙ্গে তাকে পুলিশ হেফাজতে রাখা হচ্ছে। কোর্টের আজকের সময় শেষ হয়েছে, কেসের আগামী শুনানি কাল হবে। স্যার আপনি আমার কথা শুনুন। জজ সাহেব অ্যাডজার্ন। আরে বাবা ধাক্কা দিচ্ছ কেন? লাইন দিয়ে এসো না বাবা। আমাকে যেতে হবে, একটু তাড়াই আছি। কিসের এত তাড়া বাবা? হ্যাঁ এই যে দাদা, এত তাড়া কিসের আপনার? যদি উনি আগে আছেন তো আপনি পেছনে, তো প্রবলেম কি? আমার প্রবলেম আছে, ঠিক আছে। আচ্ছা, কি জন্য তাড়া আছে আপনার? ভদ্রতা জানেন না? দেখুন, এনারা বয়স্ক মানুষ, যে কোনো সময় লাইনে দাঁড়িয়ে পুজো দিতেই পারেন। আমাকে অফিস যেতে হবে এবং আরো অনেক কাজ রয়েছে। সরুন, আমাকে যেতে যদি দিন। আপনার অফিস যেতে হয় তাহলে আপনি ধাক্কা মারবেন, আর যদি ওনার জায়গায় আপনার মা বাবা হতেন তাহলে আপনি এইভাবে ধাক্কা মারতেন? আপনি ইয়াং, আপনি লাইনে দাঁড়াতে পারেন, এই ব্যবহার করবেন না। কালকে আপনিও বয়স্ক হবেন, তখন ইয়াং জেনারেশনের থেকে এটাই এক্সপেক্ট করবেন নাকি? চুপচাপ করে লাইনে দাঁড়ান। দেখুন, আমাকে শেখাতে আসবেন না, আর পরের ব্যাপারে না গলানোটা বন্ধ করুন, প্লিজ স্টপ ইট। দেখুন, আপনি গলার নামিয়ে কথা বলুন। এক মিনিট। কি হয়েছে দাদা? মেয়ে আর বয়স্কদের দেখে বেশি হিরোপন্থী বেরোচ্ছে। স্যার, এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, তো আপনার কি প্রবলেম হল? আপনিও চুপচাপ দাঁড়িয়ে থাকুন না। আর আপনি তাড়াতাড়ি চলে গেলে কি ভগবান আপনারটা বেশি শুনবে? কাকা, আপনি প্লিজ আমার জায়গায় আসুন। দাদা, এনাকে একটু আমার লাইনে দাঁড় করিয়ে দিন তো, আগে আমার জায়গাটায়। আপনি একটা কাজ করুন, একটু আগে চলে আসুন। আপনি আমার জায়গায় চলে আসুন, আপনার বেশি তাড়া আছে। থ্যাংক ইউ। দেবিকা। আমি ঋষভ। আরে আপনি চিনতে পারলেন না নিশ্চয়? সেই দিন মন্দিরের সিঁড়িতে ওই বয়স্ক ভদ্রলোককে আপনি হেল্প করছিলেন। আরে ওই ছেলেটা যার সাথে আপনি। মনে পড়েছে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। কোথায় থাকেন আপনি? আমি হসকাসে। আরে হসকার্স, আমি ওখানেই থাকি। আচ্ছা, হ্যাঁ, আপনি ওখানেই যাচ্ছেন? হ্যাঁ, আপাতত ওখানেই যাচ্ছি। আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, আসুন। আরে না না, আপনি কষ্ট করবেন কেন? আমি অটোতে চলে যাব। ফর্মালিটির কোনো ব্যাপার না, আসুন। আপনি শুধু শুধু কষ্ট করছেন। আরে এ তো অসুবিধার কোনো ব্যাপারই নেই, আমি ওদিকেই যাচ্ছি, আপনি প্লিজ আসুন। ওকে, বসুন। কি ব্যাপার দেবিকা, আজকে তোমাকে খুব চিন্তিত লাগছে? না না, তেমন কিছু নয়। দেখো, কিছু তো হয়েছে, যদি তুমি আমাকে বলে দাও তাহলে আমি নিশ্চয়ই তোমার কোনো হেল্প করতে পারবো। তুমি তো জানো ঋষভ যে আমি পিজি রেকমেন্ডেশনে থাকি। বাড়ির মালিক বলে দিয়েছেন যে ঘর খালি করে দাও। এমনিতে আমি এজেন্টকে বলেছি, কিন্তু এত তাড়াতাড়ি ঘর খুঁজবে কোথা থেকে? তাই জন্য ভাবছি যে মামা মামির কাছে গাজিয়াবাদে চলে যাই। গাজিয়াবাদ? আরে কিন্তু ওখান থেকে তো সবকিছুই অনেকটা দূরে পড়ে যায়। আই নো, কিন্তু অন্য কোনো তো উপায়ও নেই। যদি তুমি খারাপ না মনে করো তাহলে একটা কথা বলবো, তুমি আমার সাথে থাকতে পারো। ঋষভ, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুমি ভাবলে কি করে যে আমি তোমার সাথে লিভ ইন করব? তোমার কি মনে হয় আমি এরকম সোসাইটিতে বিলং করি? হাউ ক্যান ইউ ইভেন থিংক অফ দিস? এর থেকে ভালো তুমি গাজিয়াবাদেই চলে যাই। হ্যালো, কি বলছো তুমি? আরে তুমি এরকম ভাবো আমার ব্যাপারে? আমি শুধু এটা বলছিলাম যে আমার এত বড় বাড়ি, তুমি ভেতরে থেকো, আমি বাইরে থেকে যাব। আর তুমি এসব ভাবছো? তুমি এতদিনে আমাকে এইটুকু চিনলে? ইউ নো হোয়াট, আমি তোমার হেল্প করতে চাইছিলাম, কিন্তু তোমার তো আমার হেল্পের দরকার নেই, ঠিকই আছে? ওয়েটার, বিল দরকার, তাড়াতাড়ি নিয়ে এসো। ওকে ওকে ঋষভ, রাগ করছো কেন? আই এম সো সরি যে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আচ্ছা আচ্ছা, শোনো না,
আমি রেডি আছি তোমার সাথে থাকার জন্য, ঠিক আছে? কিন্তু একটা শর্ত, যেমন তুমি বললে আমি জানি যে বাড়িটা তোমার, কিন্তু তুমি বাইরে আর আমি ভেতরে, ওকে? না না, একটা কাজ করো, তুমি ছেড়ে দাও, পরে আবার বলবে যে আমি ফোর্স করেছি। না ঋষভ, আমি বলছি তো আমি রেডি আছি তোমার সঙ্গে থাকার জন্য, কিন্তু আমার একটা শর্ত আছে। আচ্ছা ম্যাডাম, আরো একটা শর্ত। রেন্ট আমি শেয়ার করব, ইকুয়াল। আরে এসো না দীপিকা, এসো এসো। সরি। হ্যালো, হ্যাঁ স্যার, আমি ইয়েস স্যার, ঠিক আছে স্যার, আই উইল বি দেয়ার স্যার। ওকে, অফিস থেকে ফোন ছিল, আই উইল হ্যাভ টু গো। ওকে। ইউ বি কমফোর্টেবল, নিজের জিনিসপত্র চেক করে নাও, আর বাকি আমি এসে সামলে নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করো না। থ্যাংক ইউ, আই উইল সি ইউ ইন দ্য ইভিনিং। হ্যাঁ, থ্যাংক ইউ। বাই। গুড মর্নিং ঋষভ, দেখো আমি তোমার জন্য টিফিনও তৈরি করে দিয়েছি, বসো না, ব্রেকফাস্ট করো। দেবিকা, এইসবের কি দরকার ছিল আবার? আমি তো প্রত্যেকদিন বাইরে থেকে ব্রেকফাস্ট করে নিই, আজকেও। বাইরে খেলে পেট খারাপ হয়ে যাবে তোমার, ঘরে জলখাবার খাও। আচ্ছা এবার বলো কি খাবে তুমি, কফি না তার বদলে জুস? আই থিংক ইউ শুড গো উইথ জুস, হেলদিয়ার অপশন, তাই না? ওয়াও, লাইফে অপশনস পাওয়া যাচ্ছে। অফ কোর্স। আই মিন, আইল টেক জুস। তুমি বলছো তো ওটাই খাবো। শিওর। আরে ভাই ঋষভ, পিপিটি সাবমিট করে দিয়েছিস নাকি? হ্যাঁ ভাই, হয়ে গেছে। তো এখন বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, ব্যাস বাড়িতেই যাচ্ছি। ভাই কি শুনছি এটা, গত 15-20 দিন ধরে তুই কোনো মেয়ের সঙ্গে থাকছিস নাকি, তাও লিভ-ইনে? এরকম কিছুই না রে ভাই, লিভ ইন ঠিক না, একজন ফ্রেন্ড আছে, ব্যাস শেয়ার করছে, দরকার ছিল ওর খুব। শেয়ার করছিস মানে বেডরুমও শেয়ার করছিস নাকি? হ্যাঁ, আরে বললাম তো এরকম কিছুই না, কেন ফালতু কথা বলছিস তুই? মাথাটা দয়া করে আর ইউজ করিস না, এরকম কিছুই না। দেখ ভাই, আমি তো তোর বেনিফিটের জন্যই বলছিলাম, আসলে আজকাল মেয়েরা এত সহজে লিভ ইন করতে চায় না, বেডরুম শেয়ারও করে না। মানে মুম্বাই টুম্বাইতে এরকম হবে হয়তো, কিন্তু এখানে এসব কোথায় হয়? সাবধানে থাকিস, আজকাল না মেয়েরা বাড়িতে আসে এরকম ভাবেই থাকে, তারপর বেডরুমও শেয়ার করে নেয়। ভাই এরকম কিছুই না, আমি ওকে, আইল টেক কেয়ার। দেখ, তোর সঙ্গে হয়তো এইসব হয় না, তোর বন্ধু হয়তো এরকম নয়, কিন্তু তারপরে দেখ যে কি হয়। তারপরে ছেলেটা জানতে পারে যে সবকিছু লুট আর চম্পট, তারপরে ছেলেটা বুঝতে পারে এখনো তো বেডরুম সিন হয়নি আর একদম লুটে গেলাম। দেখ ভাই, এরকম অনেকবার হয়ে গেছে, পরে অনেকবার বেরিয়েছে এসব। আমি তোর বন্ধু, সেই জন্য তোকে বলছি, এরপর তোর ইচ্ছে। ওকে, সো টেক কেয়ার। থ্যাংক ইউ। নিজে খেয়াল রাখিস। ফোনটা কেন তুলছে না? দেবিকা, আরে তুমি এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ তুমি কোথায় ছিলে? দেখো আমি মার্কেট গেছিলাম মুদিখানার জিনিস, সবজি এসব কেনার জন্য। এই ল্যাপটপটা ওখানে পড়ে আছে কেন? আমি তোমাকে বারবার ফোন করছিলাম, তুমি ফোনটাও তুলছিলে না, আর এই কার্টন এই সব জিনিসপত্র ছড়িয়ে আছে কেন? আরে হ্যাঁ, ফোন না ব্যাগে ছিল, ভেতরে বেজেছিল, আমি শুনতেই পাইনি। আর হ্যাঁ, বলতেই ভুলে গেছি, সুযোগই পাইনি। আমার ঘরের ব্যবস্থা হয়ে গেছে, শিফটিং এর ব্যবস্থা করছিলাম। আর হ্যাঁ,
1 মাসের জিনিস নিয়ে এসেছি। মুদিখানা, সবজি, তরকারি সবকিছু ফ্রিজে সেট করে দিয়ে যাব, যাতে ইউ ইট হেলদি। আমি রেডি করে নি। দেবিকা, তুমি কোথাও যাবে না। আমাকে বিয়ে করে নাও প্লিজ। ঋষভ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন দেবিকা? কোনো প্রবলেম হয়েছে? আমার কোনো ভুল? কিন্তু তুমি জানো না, আমার মা বাবা জীবিত নেই, আমি অনাথ। খুব ছোট ছিলাম আমি, তখন দুজনেই অ্যাক্সিডেন্টে। ছোট থেকেই আমার মামা মামি আমার দেখাশোনা করেছেন। ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। হ্যাঁ দেবিকা, কোনো প্রবলেম নেই। আমি মা বাবার সাথে কথা বলবো, ওরা তোমার মামা আর মামির সাথে দেখা করে নেবে। এভরিথিং উইল বি সর্টেড, ইউ জাস্ট ডোন্ট ওয়ারি। শুধু তুমি একবার হ্যাঁ বলে দাও দেবিকা, প্লিজ। তুমি যাই বলো না কেন, এই বাড়িতে ওই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে কোনোভাবেই হতে পারে না। একটা অনাথ মেয়ে, আর বিয়ের আগে যে তোমার সঙ্গে রাত কাটালো, তার সংস্কার কেমন হবে তা তো আমরা খুব ভালো করেই বুঝছি। বাবা, তুমি একবার মেয়েটাকে দেখে তো নাও। আমি ভেবেছিলাম যে বিয়ে হওয়ার পরে শ্বশুর শাশুড়ি রূপে আমি আমার মা বাবাকে পেয়ে যাব, কিন্তু এখন মনে হচ্ছে যে আমার এই স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না। সব আই থিঙ্ক তোমার নিজের মা বাবার কথা মেনে নেওয়া উচিত। এনাদের অখুশি করে আমি একেবারে নিজের সংসার শুরু করতে পারবো না। দেবিকা, আই লাভ ইউ। আই নো দ্যাট ঋষভ, কিন্তু মা বাবার ভালোবাসার ব্যাপারটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে যাদের কপালে এই ভালোবাসাটা নেই। শোনো, দেবিকাই আমাদের বাড়ির বউ হবে। আমি আমার ছেলের জন্য এ থেকে ভালো বউ পাবো না। সুখী হও। বাবা, প্লিজ মেনে নাও। বেশ, ঠিক আছে, ব্যবস্থা করো। না, আমাদের তরফ থেকে। আগে হ্যাঁ, পুরো হিরোইন লাগছো। ঋষভ, কাম অন দেবিকা, আমি মা বাবাকে স্টেশনে ছেড়ে চলেও এলাম আর তুমি এই জুয়েলারিতেই আটকে আছো। অ্যাকচুয়ালি এত কষ্ট করে এই জুয়েলারি পাওয়া গেছে আমার শাশুড়ির ভালোবাসা, তাই আমি খুব বেশি খুশি হয়েছিলাম, এই জন্য পরে নিলাম। আচ্ছা বলো না, পরে মনে হচ্ছিল না এই সংসারের হবু বউ? পুরো হিরোইন লাগছো, এক্ষুনি তো বললাম আমি। বাট ইউ ডোন্ট ওয়ারি, ওকে? আমরা কি করবো বলো তো, এই সব জুয়েলারি নিয়ে লকারে রেখে দেবো, ওকে? আর বিয়ের বেশ কিছুদিন আগে এগুলো বার করে পরে নেবো, ঠিক আছে? একদম তাই। আচ্ছা চলো, দুজনের একটা সেলফি হয়ে যাক। সুখী হও, সুখী হও।
একটা ফ্যামিলি ফটো হয়ে যাক প্লিজ। সবাই একটু কাছাকাছি আসুন তো, আসুন কাছাকাছি। এসো। ইয়োর অনার, আমি আমার মক্কেল মিস্টার বিনোদকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইব। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইয়োর অনার। বলুন মিস্টার বিনোদ, আপনি কোর্টকে আপনার কথা বলুন, বিস্তারিত বলুন, ভয় না পেয়ে বলুন। আমি কেন কিডন্যাপ করবো জজ সাহেব? যে কথাটা বারবার হচ্ছে, এই কথাটা আমি পুলিশকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনারা তো আমার কথাই শুনছেন না। আমি বারবার সবাইকে বলছি যে আমি কেন কিডন্যাপ করব। আর ইনি যাকে কিডন্যাপ করার কথা বলছেন, ও তো ওনার স্ত্রী নয়, ও তো আমার স্ত্রী। আমার I object, Your Honor. অবজেকশন সাস্টেন্ড। Thank you. মিস্টার বিনোদ সিং, মনে মনে অন্য কারো স্ত্রীকে ভালোবাসা, তাকে পাওয়ার ইচ্ছা রাখাটা এক জিনিস। অনেকেরই এরকম ইচ্ছা থাকে, ইউ নট দ্য অনলি ওয়ান। কিন্তু পাবলিকলি আপনি কোর্টে সবার সামনে ওনার স্ত্রীকে নিজের স্ত্রী বলছেন, সেটাও আবার কনফিডেন্সের সাথে। এটা ঠাট্টা নাকি আপনি জানেন আপনি কি বলছেন? ঠিকই বলছেন। আর হ্যাঁ, আমি এনাকে ফলো করেছিলাম বারবার, অনেকবার। আমি এনার বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু বিষয়টা এটা নয় যেটা ইনি বুঝছেন। আমার ওখানে যাওয়ার কারণ একদম অন্য ছিল। আমি ওই দিন এনার বাড়িতে গিয়েছিলাম, আমি এনার বাড়ির ডোরবেল বাজাই। আগে সুমন? সুমন? এখানে কোনো সুমন থাকে না। মনে হচ্ছে দাদা আপনি ভুল ঠিকানায় এসেছেন। আগে কোনো ব্যাপার নয়, আসলে আমি ভাবলাম কোনো ব্যাপার নয়। নো প্রবলেম। আমি ওকে কাছ থেকে দেখলাম, তখন সবকিছু গন্ডগোল হয়ে গেল। ওর গালে সুমনের মতো তিল ছিল না, না ওর ভাষা সুমনের মতো ছিল, না ওর পোশাক আশাক। ও ও অন্য কেউ মনে হচ্ছিল। আমার স্ত্রী সুমন ছিল না। স্যার ওসব বাজে কথা বলছে স্যার। স্যার এ সব কিছু মিথ্যে বলছে। ওর মিথ্যে এখন ধরা পড়েছে না, তাই জন্য মন গড়া সব কথা বলছে। স্যার এর কোনো কথায় বিশ্বাসই করা যাবে না স্যার। আরে আমি কোনো মন গড়া কথা বলছি না জজ সাহেব। ওকে কাছ থেকে দেখার পর আমার বিশ্বাস হলো যে ও সুমন নয়, তাই আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে আসলাম। কিন্তু এখন যখন আমি জানতে পারছি যে এইসব কথা, তাই এখন আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে ওই মেয়েটা সুমনই ছিল। আজব ব্যাপার। আপনি জানেন আপনি খুব ভালো এন্টারটেইনার। আচ্ছা বাই দ্য ওয়ে, এই ঠাট্টা করার অভ্যাসটা আপনার ছিল না আজকে কোনো স্পেশাল অকেশন? আই অবজেক্ট ইয়োর অনার। আমার ক্লায়েন্টের উপর পার্সোনাল কমেন্ট করার বদলে যদি আমার প্রিয় বন্ধু কোর্টের সময়ের সদ্ব্যবহার করেন তো ভালো হয়। অবজেকশন সাস্টেন্ড। থ্যাংক ইউ ইয়োর অনার। তো মিস্টার বিনোদ, এবার আপনি আপনার সম্পূর্ণ বক্তব্য কোর্টের সামনে রাখুন। আপনার নিজের কথার উপর এত বিশ্বাস কিভাবে এলো যে দেবিকা দেবিকা নয়, বরং আপনার স্ত্রী সুমন? বলুন। সৌভাগ্যবতী ভব। দেখুন দাদা, সুমনের ঠাকুমার যে ঐতিহ্য, সেটা ছাড়া আপনাকে আমি কিছুই দিতে পারবো না পণ হিসাবে। ভগবানের ইচ্ছায় আমাদের কাছে টাকা পয়সার কোনো কম নেই। বাস আপনি এত ভালো বৌমা দিচ্ছেন, এটাই আমাদের জন্য অনেক। তবে আপনি দিচ্ছেনই যখন, তখন বৌমার জন্যই রেখে দিই। আর কি বলবো দিদি, এত ভালো লক্ষ্মীমন্ত বউ হয়েছে না, এসেই রান্নাঘরে ঢুকে গেছে। আমি তো আগেই বলেছি বৌমা এসব কাজ তো পরে করতেই হবে, তো বললো না মা তুমি এবার বিশ্রাম করো, এখন থেকে এসব আমি করবো। আরে বৌমা এটা কি এনেছো?
পায়েস এনেছি। আরে বৌমা, তোমায় তো আমি বললামই যে কয়েকটা দিন বিশ্রাম করে নাও, তারপর ঢুকো রান্নাঘরে। আমি এখানে আরাম করতে এসেছি নাকি? আমি তো এসেছি সবার মন জিততে, সবার আশীর্বাদ পেতে। দেখো, আমি বললাম না তোমাদের, কি লক্ষ্মীমন্ত মেয়ে। এসো এসো বৌমা। আমাদের গ্রামে না প্রথমবার বাড়ির নতুন বউ পায়েসই বানায়, আর আমার মা বলে সবার আশীর্বাদ পেলে তবেই তো সুখে শান্তিতে থাকবে না। নিন বাবা। খুব ভালো। ও মা, আপনি আরেকটু নিন না। না না বৌমা, অনেক হয়ে ব্যাস, গেছে। আরে একটু। আরে বৌমা, ওনাকে এত বেশি খাইও না, দেখছো না কত মোটা হয়ে যাচ্ছেন। বাবা আপনিও নিন। হ্যাঁ, আমাকে খাওয়াতে পারো, আমি একদম ফিট। এই নাও, আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি, কেশর আর এলাচ দিয়ে, খুব ভালো খেতে। নাও খেয়ে নাও। নাও। আর তুমি খাবে না? আরে আমি কি কোনো আখড়ায় পালনই করতে যাব নাকি যে আমি দুধ খাওয়া? আমার মা বলে যে দুধ খাওয়া বেটা ছেলেদেরই শোভা পায়, মেয়েরা কখন খায় না খায় সেসব কথা না কারোর না জানাই ভালো। খেয়ে নাও এক চুমুকে, এক চুমুকে খেয়ে নাও। খাও দেখি, খাও। পণ্ডিতকে আমি ছাড়বো না। যদি ওই পণ্ডিতকে আরেকবার পেয়ে যাই না, তাহলে প্রাণে মেরে দেবো। লক্ষ্মী বলে চোরের সাথে বিয়ে দিয়ে দিল। আপনার বিয়ে হলো, খুব ধুমধাম হলো, এই গল্পটা খুব ভালো বললেন আপনি। ভেরি ট্যালেন্টেড ইউ আর। কোনো প্রুফ আছে আপনার কাছে? প্রুফ আছে তো, ফটোগ্রাফস। আমার বিয়েতে ফটোগ্রাফ তোলা হয়েছিল স্যার, দেখুন আপনি। এই দেখুন। বাহ, খুব সুন্দর, ভেরি নাইস। আবার ঠাট্টা শুরু করে দিলেন আপনি। এটা কি? জজ সাহেব, এই ফটোগুলো কোনো কাজের নয়। এগুলোতে কনের মুখ দেখাই যাচ্ছে না, ঘোমটা পড়ে আছে ও। আপনি বলতেটা কি চান? দেখুন, মুখ ঢেকেই ফটো তোলা হয়। আমাদের ওখানে কোনের ফটো, আমাদের এখানে সম্মান মানে ঘোমটা। সম্মান মানে ঘোমটা? হ্যাঁ। আর ঘোমটা তুলে আপনি কখনো মুখটা দেখেনি? জজ সাহেব, ইনি কোর্টকে আবার বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবার আমি উইটনেস বক্সে বিনোদ সিং এর বাবা রতন সিং বাবুকে ডাকতে চাইব। অনুমতি দিচ্ছি। কেমন আছেন রতন বাবু? ঠিক আছেন আপনি? আগে হ্যাঁ। আপনার সুপুত্র মহাশয় যে মহিলাকে নিজের স্ত্রী বলছেন, ওনার একটা ফটো পর্যন্ত ওনার কাছে নেই। এ ব্যাপারে কিছু বলতে চাইবেন আপনি? এমন নয় তো যে বাবা আর ছেলে মিলে মিথ্যার যুগলবন্দি খেলছেন? তাই যদি হয়তো সবাই এনজয় করি, মিথ্যা মিথ্যা খেলি সবাই, নাকি এই সব কিছুর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? সত্যি করে বলুন, কিচ্ছু হবে না। এটা 16 আনা সত্যি। আমার তো মাথায় ভূত চেপেছিল যে আমি ওই পণ্ডিতের কথায় রাজি হয়েছিলাম। 36টার মধ্যে 34টা গুণ পাওয়া গেছে, আর তার কথাতেই আমার ছেলের সাথে তার বিয়ে দিয়েছিলাম। ইন্টারেস্টিং। আপনি এনাকে চেনেন? দেখে তো আমার বৌমার মতনই মনে হচ্ছে, কিন্তু আমি মিথ্যে কথা বলবো না। ঠিক জানি না, কেননা এর মুখটা একটু আলাদা, অন্যরকম। জজ সাহেব, এই বাবা আর ছেলে মিলে এসব করছে। আসলে ওরা দেবিকার কিডন্যাপ ওর জুয়েলারির জন্য করেছে। ওই দিন দেবিকা সব জুয়েলারি পরেছিল স্যার।
এরা ওই জন্যই ওর কিডন্যাপ করেছে স্যার। আরে কি যাতা বলছো? তোমাদের 7 পুরুষ যতটা গয়না দেখেনি অত আমার বউ একলা পরে থাকে। আমি যেমন তেমন ঠাকুর নই, বনেদি পরিবার। জজ সাহেব অর্ডার অর্ডার, ভুলবেন না এটা কোর্ট, কোনো আখড়া নয়। কোর্টের মর্যাদার আপনারা খেয়াল রাখুন। এই কেসের শুনানি আজ এখানেই শেষ করা হচ্ছে। এই কেসের আগামী শুনানি 2 দিন পরে হবে। এই যে ইন্সপেক্টর সাহেব, আমি 2 মিনিট ওনার সঙ্গে কথা বলতে চাই, প্লিজ প্লিজ। ওকে ওকে, 1 মিনিট 1 মিনিট। ঋষভ, আমারও খুব খারাপ লেগেছিল, কিন্তু কি করতে পারি? যার উপর দিয়ে যায় সেই বুঝতে পারে। তুমি কি বলতে চাওটা কি, যে আমার দেবিকা ফ্রড? যদি ফ্রড হতো না তাহলে আমার বাড়ি থেকে সব জুয়েলারি উধাও হয়ে যেত, কিন্তু আমার দেবিকা কিডন্যাপ হয়েছে, আর শুধু সেই জুয়েলারিগুলোর সাথে যেগুলো ও পড়েছিল। আরে ভাই, আমার বিয়ের সময় ওরা বাক্স ভর্তি করে জুয়েলারি নিয়ে এসেছিল, কিন্তু পরে জানতে পারলাম ওগুলো সব নকল। তুমিও তোমার বাড়িতে একবার চেক করে নিও। আর জানো, ও পায়েসের মধ্যে কোনো ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে খাইয়ে দিয়েছিল ভাই, আর আমার জন্য তো গ্লাসে করে আলাদা করে দুধ নিয়ে এসেছিল, আর আমরা সব ঘুমিয়ে পড়েছিলাম আর ও পালিয়ে গেছিল। খুব ভালো স্টোরি বানিয়েছো তুমি। আরে স্টোরি নয়, তোমার মনে হয় যে তোমার স্টোরিতে আমি বিশ্বাস করব, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ আমি দেবিকাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। তুমি যেখানে যাচ্ছ না সেটা ঠিক জায়গা। ইন্সপেক্টর সাহেব, একে নিয়ে যান আপনি। নিয়ে যাও একে। সাবধান হো ভাই। এই লোকটাকে কোথাও একটা দেখেছি, কিন্তু কোথায়? আরে বাহ, ভালো হয়েছে তোমার হাতে পেন আছে। আমি এরকমই কিছু করার কথা ভাবছিলাম। এই পেপারগুলোতে একটু সাইন করে দেবে প্লিজ। দেবিকা, এগুলো কিসের কাগজপত্র? জয়েন্ট অ্যাকাউন্টসের পেপারস। এবার তো আমরা জীবন একসাথে কাটাবো, তাই না? তাহলে কোনো জিনিস আলাদা কেন? আমি আমার স্যালারির টাকাও না এখানেই জমা করে দেবো। আমি চাই না যে এবার থেকে আমাদের কোনো কিছু আলাদা হোক। আরে ভাই, আমার বিয়ের সময় ওরা বাক্স ভর্তি করে জুয়েলারি নিয়ে এসেছিল, কিন্তু পরে জানতে পারলাম ওগুলো সব নকল। অ্যাকচুয়ালি এত কষ্ট করে তো এই গয়নাগুলো পেয়েছি। ও পায়েসের মধ্যে কোনো ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে খাইয়ে দিয়েছিল ভাই, আর আমার জন্য তো গ্লাসে করে আলাদা করে দুধ নিয়ে এসেছিল, আর আমরা সব ঘুমিয়ে পড়েছিলাম আর ও পালিয়ে গেছিল। ঋষভ, এইভাবে কি দেখছো? আমি হাত সরাতে তো বলিনি। দুধ। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার মা বলেছেন যে পুরো গ্লাস তোমাকে একাই খেতে হবে, নিয়ম আছে। আচ্ছা ম্যাডাম, এসেই আজ্ঞাকারী বউ। আর তুমি আজ্ঞাকারী স্বামী হয়ে যাও, পুরো গ্লাস খেয়ে নাও। যা হুকুম করবেন। ম্যানেজার সাহেব, আমি ঋষভ বলছিলাম। স্যার স্যার একটা কাজ ছিল। স্যার আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা একটু চেক করে দিন প্লিজ। স্যার আমি অ্যাকাউন্ট নাম্বারটা বলছি তো, 220 স্যার 2205406789884। স্যার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো নীল শো করছে।
বিনোদ সিং নিজের ব্যাপারে আদালতকে যা বলেছে জজ সাহেব তা একেবারে ঠিক। তার উপর আজ থেকে 6 মাস আগে উনি নিজের স্ত্রী হারিয়ে যাবার রিপোর্টও লিখিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত ওনার বউকে না ওনার কোনো আত্মীয়কে খুঁজে পাওয়া গেছে। আপনি যেতে পারেন। আগে হ্যাঁ, থ্যাংক ইউ। ইয়োর অনার, এবার আমি উইটনেস বক্সে আরো একবার মিস্টার ঋষভকে ডাকতে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইয়োর অনার। মিস্টার ঋষভ, আপনি কি এখনো আমার ক্লায়েন্ট মিস্টার বিনোদের উপর সন্দেহ করবেন? জজ সাহেব, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি এই কেসটা ফিরিয়ে নিতে চাইছি। অর্ডার, অর্ডার। কেন মারছেন? কেন মারছেন? ছাড়ুন। অর্ডার, অর্ডার। ছাড়ুন আমাকে। কেন মারছো ওকে? ছাড়ুন। এই দেখুন, এর জন্য মারছি। এই ছেলেটা আমার বিয়েতে সুমনের পাতানো ভাই সেজে এসেছিল। একে ছাড়বেন না, এ জানে সুমন কোথায়। দেখুন, এনারা বয়স্ক মানুষ, যে কোনো সময় এসে পুজো করতে পারেন। আমাকে অফিস যেতে হবে, আরো অন্যান্য অনেক কাজ রয়েছে। সরুন, যেতে দিন। আপনাকে অফিস যেতে হবে বলে আপনি ওনাকে ধাক্কা মারবেন? এই বুড়োটা তো ওই লোকটাই যার ফটো সুমন আর বিনোদের বিয়েতে ছিল, যাকে দাদু বানিয়েছিল। অর্ডার, অর্ডার, প্লিজ। কোর্টের মর্যাদার কথা খেয়াল রাখুন। জজ সাহেব, যখন আমার প্রথমবার দেবিকার সাথে দেখা হয়, ওই সময় এই ছেলেটাই ওখানে ছিল। ও জেনে বুঝে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে আমি দেবিকার ফেভারেই কথা বলছিলাম। আর আজ যে কথাগুলো সামনে এসেছে সেগুলো মাথায় রেখে পুলিশকে এটা নির্দেশ দেওয়া হচ্ছে যে আসল ঘটনা কি জানুক, আর দেবিকা বা সুমন যেই হোক তার সত্যতার খোঁজ নিক। এই কেসের পরের শুনানি 2 সপ্তাহ পরে হবে। হ্যাঁ বলছি সাহেব, সব বলছি। আমাদের 6 জনের গ্যাং আছে। বছরখানেক আগে বিনোদ সিংকে ফাঁসিয়ে লোটার পর আমরা ঋষভকে বাঁচলাম। এর কারণ এমএনসি কোম্পানিতে খুব ভালো পোস্টে আছে। এর বাবাও জমিদারিতে ভালোই পয়সা বানিয়েছে। এর আসল কথা হলো অত্যন্ত লাজুক, আর প্রত্যেক সোমবার শিবের মন্দিরে যায়। তাহলে এই হলো আমাদের পরের মুরগি। কাকা, একে তো আমরা সহজেই চিবিয়ে খাবো। সাহেব, রশ্মি মানে দেবিকা আগে গয়না পরে ওর সব ফটো মেসেজ করে দিয়েছিল। তারপর সেই রকমই গয়না মামা মানে আমাদের গ্রুপ লিডার সেরকমটা বানায়। এরপরে টার্গেট শুধুমাত্র বিয়ে করে লোটার হয় সাহেব। সেই জন্য যে কোণে সাজে ও বিয়ের দিন রাত্রেই হয় খাবারে, না হলে পায়েসে, না হলে দুধে, যে কোনো জিনিসে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দেয় সাহেব। অনেক বলে ফেলেছিস, এবার তাড়াতাড়ি বল ওই মেয়েটাকে আর অন্য মেম্বারদের কোথায় পাওয়া যাবে, না হলে আবার দেবো ডান্ডা দমাদম করে। সাহেব, এতক্ষণে তো পালিয়ে গেছে। ওর জালে এখন একজন এনআরআই পড়েছে। মহিলাদের নামে তুমি কলঙ্ক। তুমি কি এটা জানো যে কত জীবন তুমি নষ্ট করেছো?
ইন্সপেক্টর সাহেব। সীমা নিয়ে চলো একে। চল। কোর্ট দেবিকা ওরফে সুমন ওরফে রেশমি আর তার দলকে ইন্ডিয়ান পিনাল কোডের ধারা 406 ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, 420 চিটিং, 379 থেফট, 120 বি কনস্পিরেসির ধারা অনুযায়ী 20 বছরের শাস্তি শোনার তথা পুলিশকে নির্দেশ দিল যে সব টাকা পয়সা আর লুট করা জিনিস যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দেওয়া হোক।